আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজকণ্ঠের মণিমালায়। নীলম্বা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ আছে ৬৯,০০০। বাংলার সেই এক দুঃসময় যখন মানুষের হাড় দিয়ে নীল চাষ হতো আর ঘাম দিয়ে মেটানো হতো ব্রিটিশের খাজনা। সেই অন্ধকারের বুকে হঠাৎ এক বজ্রকঠিন ডাক যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিল। জাগো বাহে কুণ্ঠে সবাই। কে এই নুরুল দিন? কেন তার এই ডাক আজও আমাদের রক্তে শিহরণ জাগায়? চলুন দেখে আসি সৈয়দ শামসুল হকের মহাকাব্যিক নাটক নুরুল দিনের সারা জীবনের সেই রোমহর্ষক কাহিনী সংক্ষেপ। সৈয়দ শামসুল হক রচিত এই কাব্যনাট্যের প্রধান চরিত্র নুরুল দিন। তার স্ত্রীর নাম আম্বিয়া। আম্বিয়ার ক্ষমতার বড় লোভ ছিল, তাই নুরুল দিন নিজের স্ত্রীকে খুব একটা পছন্দ করতেন না। আম্বিয়ার স্বপ্ন ছিল নুরুল দিন যেন একদিন নবাব হবে, বাংলার সিংহাসনে বসবে। তবে নুরুল দিনের স্বপ্ন ছিল আলাদা। সিংহাসনের প্রতি কোনো লোভ তার ছিল না, কারণ তার ভিতরে জ্বলছিল এক প্রতিশোধের আগুন। নুরুল দিনের এক বাল্যবন্ধু ছিল, নাম আব্বাস। নুরুল দিন যখন তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিতে বলে, তখন সে প্রথমে কিছুটা ইতস্তত করে, বিচার বিশ্লেষণ করে, একসময় নুরুল দিনকে সতর্কও করে। কিন্তু শেষে একটা সময় সে নিজেও যোগ দেয় এই আন্দোলনে। রংপুরের ব্রিটিশ কালেক্টরের নাম গুডলেট। নাটকের শুরুতেই দেখা যায় যে গণবাহিনীর সদস্যরা মোগলহাটিতে ইংরেজদের আস্তানায় আক্রমণের পরিকল্পনা করে। দূর থেকে তারা নুরুল দিনের কণ্ঠ শুনতে পায়। নুরুল দিন দূর থেকে হাঁক দিয়ে বলছে, জাগো বাহে কুণ্ঠে সবাই। আর এই হাঁক শুনে সদস্যরা বিচলিত হয়ে ওঠে। তখনই সেখানে আসে কোম্পানির দুজন সৈন্য। তারা গণবাহিনীর সদস্যদের সামনে হাসতে হাসতে বলে যে তোমাদের নেতা নুরুল দিন আর বেঁচে নেই। আজ মোগলহাটে সে খুন হয়েছে। কিন্তু গণবাহিনীর সৈন্যরা একথা বিশ্বাস করে না। আর এ নিয়ে কোম্পানির সৈন্যদের সাথে তাদের তর্কও শুরু হয়। ঠিক তখনই সেখানে রক্তাক্ত অবস্থায় আসে গণবাহিনীর প্রধান দয়াশীল। এই দয়াশীল নুরুল দিনের একজন বিশ্বস্ত কর্মী। তাকে দেখে গণবাহিনীর সদস্যরা আরও বিচলিত হয়ে পড়ে। এর ঠিক একটু পরেই আব্বাস ও তার কয়েকজন সদস্য কাঁধে করে নুরুল দিনের লাশ নিয়ে আসে। আর তা দেখে গণবাহিনীর সদস্যরা দয়াশীলের নিকট জানতে চায়, সত্যিই কি নুরুল দিন মারা গেছে? দয়াশীল কান্নায় ভেঙে পড়ে আর জানায় মোগলহাটে ইংরেজদের কামানের গোলায় সবাই মারা গেছে। নাটকের এ পর্যায়ে কাহিনী আবার অতীত চলে যায়। কিভাবে নুরুল দিন বিদ্রোহী হয়ে উঠল, আর এটা জানায় নুরুল দিন নিজেই। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। আর তখন থেকেই তারা ফসলের পরিবর্তে নগদ টাকায় খাজনা আদায় করতে শুরু করে। কিন্তু কৃষকদের কাছে তো নগদ টাকা নাই, তাই তারা তাদের উৎপাদিত ফসল খুব কম টাকায় মহাজনদের নিকট বিক্রি করে খাজনার টাকা জোগাড় করত। আবার নিজেদের পরিবারের খাবার জন্য সেই ধানই মহাজনদের নিকট হতে উচ্চ মূল্যে ক্রয় করত। আর সেই ঋণ শোধ করতে চাষের জমি থেকে শুরু করে হালের বলদ পর্যন্ত সব দিয়ে দিতে হতো মহাজনদেরকে। আর এমন নির্মম পরিস্থিতি হতে মুক্তি পেতে কৃষকরা নুরুল দিনের শরণাপন্ন হয়। নুরুল দিন তখন সবাইকে একজোট হয়ে কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে থাকে। এদিকে এক পূর্ণিমার রাতে ইংরেজ টমসনের কুঠিতে নৈশভোজের আমন্ত্রণে আসেন ব্রিটিশ কালেক্টর গুডলেট, রেভিনিউ সুপারভাইজার মরিস এবং লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড। তারা নিজেদের জীবনের ব্যক্তিগত বিষয় নিয়ে আড্ডায় মেতে ওঠে। আর ঠিক তখনই দূর হতে কিছু একটা চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে তাদের কানে। টমসন তখন বুঝতে পারে যে বিদ্রোহীরা তাদের কুঠিতে হামলা করতে এগিয়ে আসছে। এদিকে নুরুল দিনের নেতৃত্বে শত শত মানুষ ইংরেজ কুঠিতে জড়ো হয়। তখন কুটিরের ভিতর থেকে লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড বাহিরে অবস্থানরত বিদ্রোহীদের উদ্দেশ্য করে বলে, তোমরা অস্ত্র ফেলে দাও, এখানে কালেক্টর সাহেব স্বয়ং উপস্থিত আছেন।
তোমাদের কিছু বলার থাকলে সরাসরি তার কাছে এসে বলো। আর এ কথা শুনে নুরুলদিন বিদ্রোহীদেরকে অস্ত্র ফেলে দিতে বলে। এরপরে নুরুলদিন কুটিরের ভিতরে অবস্থানরত কালেক্টরকে উদ্দেশ্য করে বলে, একদিন তোমরা ব্যবসা করার জন্য এদেশে এসেছিলে, অথচ আজ তোমরাই আমাদের শোষণ করার জন্য আমাদের বুকের উপর চড়ে বসেছ। এদেশের জমি তোমাদের নয়, অথচ তোমাদের প্রতিনিধিদের খাজনা দিতে হয়। তোমাদের পৃষ্ঠপোষকতায় দেবী সিংহের মতো মহাজনদের অত্যাচারের জাতাকলে পড়ে ভিটাবাড়ি থেকে শুরু করে ঘরের বৌঝিদেরও হারাতে হচ্ছে। আমাদের দিয়ে জমিতে নীল চাষ করায়, কিন্তু ন্যায্য দাম দেয় না। এ সমস্যা সমাধান করার জন্য তোমাদের কোম্পানির কালেক্টরের কাছে ভদ্রভাবে আবেদনও জানিয়েছিলাম, কিন্তু মাসের পর মাস কেটে গেল, তোমরা তার কোনো প্রতিকারই নিলে না। তাই আজ সকলে একজোট হয়ে এসেছি আমরা। এটা আমাদের দেশ, তোমরা সাবধান হয়ে যাও। এদিকে নুরুলদিনের এসব কথা শুনে লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড তাকে গুলি করতে উদ্যত হয়, কিন্তু কালেক্টর গুডলেট তাকে থামিয়ে দিয়ে বলে যে সংখ্যায় তারা অনেক, তাই তাদেরকে আজ যেতে দাও। তারা অচিরেই টের পাবে এর পরিণাম কতটা ভয়াবহ ভীষণ। পরের দিন সকালেই কোম্পানির সৈন্যরা পুরো এলাকায় ঘুরে ঘুরে ঘোষণা দেয় যে একদল দুষ্কৃতিকারী প্রজাদের কোম্পানির বিরুদ্ধে খেপিয়ে তুলতে চেষ্টা করছে, তাদেরকে ধরিয়ে দিন। আর যদি কেউ তাদের কোনো রকম আশ্রয় বা প্রশ্রয় দেয়, তাদেরকে কঠিনতর শাস্তি প্রদান করা হবে। এদিকে জঙ্গলের ভিতরে গণবাহিনীর সদস্যরা তাদের কার্যক্রম শুরু করছে। আশ্রয় হিসেবে তারা নুরুলদিনের মাটির ঘরটিকে গ্রহণ করে। এই মাটির ঘরটি যেন তাদের প্রধান দুর্গ। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে নুরুলদিন তার অতীতের সব স্মৃতি মনে করে ডুকরে কেঁদে ওঠে। নুরুলদিনের বয়স তখন 8-10 বছর। সে নিজে চোখে দেখেছে যে জমির খাজনার টাকা জোগাড় করার জন্য তার বাবা হালের বলদ বিক্রি করে নিজের কাঁধে জোয়াল তুলে নিয়েছিল। এরকম একদিন কাঠফাটা রোদের মধ্যে জোয়াল দিতে গিয়ে নুরুলদিনের সামনেই লুটিয়ে পড়ে ছটফট করতে করতে মারা গিয়েছিল তার বাবা। আর সেদিন থেকেই নুরুলদিনের বুকের ভিতর জ্বলতে শুরু করেছিল প্রতিশোধের আগুন। সে আগুন এখনও জ্বলছে। নুরুলদিনকে ধরার জন্য পুরো এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে কোম্পানির সৈন্যরা। অন্যদিকে নুরুলদিন ডিমলার অত্যাচারী রাজা গৌরমোহন চৌধুরীকে হত্যা করে নিজ বাড়িতে চলে এসেছে। অনেক দিন পর স্বামীকে কাছে পেয়ে নুরুলদিনের স্ত্রী আম্বিয়া তার কাছে রেশমি সুতায় বোনা একটি আগুন পাঠের শাড়ি আবদার করে। আর এই সময়ে স্ত্রীর এমন আবদারে নুরুলদিন ভীষণ ক্ষুব্ধ হয়। নুরুলদিন তার স্ত্রীকে বলে, যেখানে মানুষের পেটে ভাত নাই, গায়ে এক সুতা কাপড় নাই, আর সেখানে তুমি আগুন পাঠের শাড়ি চাইছ। আর এভাবে স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে সে এক সময় ঘর থেকে বাইরে চলে যায়। দিনাজপুর ও কুচবিহার থেকে শত শত মানুষ এসেছে নুরুলদিনের সাথে আন্দোলনে যোগ দিতে। তারা সবাই নুরুলদিনকে নবাব মনে করে। নুরুলদিনের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তারা। আর শত শত মানুষের এমন উৎসাহ দেখে নুরুলদিন বেশ আত্মবিশ্বাসী হয়ে যায়। সে ঘোষণা দেয়, এখন আর জঙ্গলে লুকিয়ে কোনো যুদ্ধ নয়, এবার সরাসরি মোগলহাটে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হবে। মোগলহাটে ব্রিটিশদের কুঠিতে আক্রমণ চালাতে হবে। এ কথা শুনে নুরুলদিনের বাল্যবন্ধু আব্বাস নুরুলদিনকে সব কিছু আবার একবার ভেবে দেখার জন্য অনুরোধ করে, কারণ ব্রিটিশদের কাছে উন্নত আধুনিক অস্ত্র আছে, আর সাথে আছে এদেশের জমিদার মহাজনরা, যারা নিয়মিতই ইংরেজদের কাছ থেকে সুবিধা নিচ্ছে আর এদেশের সাধারণ মানুষের রক্ত শুষে খাচ্ছে। এই জমিদাররাই প্রয়োজনে নুরুলদিনের তথা এ দেশের সাধারণ মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে একটুও চিন্তা করবে না। এই মহাজনরাও ইংরেজদের মতোই কোনো কোনো দিক দিয়ে তাদের থেকেও খারাপ। কিন্তু নুরুলদিনের অন্তরে যে প্রতিশোধের আগুন জ্বলছে, কোনো বাধা নুরুলদিনকে থামাতে পারবে না। সে নিজেকে অপ্রতিরোধ্য মনে করছে। নুরুলদিন পিছপা হবার লোক নন। নুরুলদিন সিদ্ধান্ত থেকে পিছনে ফিরে না। সে সিদ্ধান্ত নেয় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবেই সে। তাই নুরুলদিন আর কোনো চিন্তা না করে মোগলহাটের ব্রিটিশ কুঠিতে আক্রমণ করে।
বীর দর্পে যুদ্ধ করতে করতে এই মোগলহাটের যুদ্ধেই শহীদ হয়ে যায় নুরুলদিন। ব্রিটিশদের কামানের গোলায় ছিন্নভিন্ন হয়ে যায় নুরুলদিনের গণবাহিনীর সদস্যরা। এদিকে গণবাহিনীর সাথে কোম্পানির সৈন্যদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলতে থাকে। কোথাও গণবাহিনী জয়ী হচ্ছে, আবার কোথাও কোম্পানির সৈন্যরা জয়ী হচ্ছে। আর এসব দেখে ভীত আব্বাসও এবার পুরো দস্তুর বিদ্রোহী হয়ে ওঠে। এবার সবার সামনে সেও নুরুলদিনের মতো বলে ওঠে, ধৈর্য ধরে করো আন্দোলন, লাগে লাগুক বাহে, এক দুই কিংবা কয়েক জীবন। আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।